রাইট ফর্মস অফ ভার্ব এর রুলস এর ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমরা এই রাইট ফর্মস অফ ভার্ব এর ক্লাসটি এভাবে সাজিয়েছি, একটি দুর্বল শিক্ষার্থীও কিন্তু এই ক্লাসটা করার মাধ্যমে সে রাইট ফর্মস অফ ভার্বে অনেক বেশি ভালো করতে পারবে এবং পরীক্ষায় সে সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে পারবে। তো দেখো আমাদের প্রথম যে নিয়মটা রয়েছে সেটি হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্বও হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্বও হবে প্লুরাল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার কি কি আছে অথবা সাবজেক্ট প্লুরাল কোনগুলো আছে। তারপরের প্রশ্ন হচ্ছে ভার্ব সিঙ্গুলারের কি কোনো লিমিটেশন আছে অথবা সাবজেক্ট প্লুরাল এর কি কোনো লিমিটেশন আছে। এই সকল প্রশ্ন নিয়ে কিন্তু আমরা এই পর্বে আলোচনা করব। তো দেখো কোনো সেন্টেন্সের সাবজেক্টটি সিঙ্গুলার হলে ভার্ব ও সিঙ্গুলার এবং সাবজেক্টটি প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। তো টোটাল কথাটা কি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও হবে প্লুরাল। এখন প্রশ্ন হচ্ছে দেখো সাবজেক্ট সিঙ্গুলার, এখন সাবজেক্ট সিঙ্গুলার কোনগুলো আছে এটাই আমাদের প্রশ্ন। দেখো সাধারণত থার্ড পারসন কয় প্রকার বলো তো? আমরা পারসন সম্পর্কে সবাই জানি যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখন সবচেয়ে বেশি ব্যবহার হয় থার্ড পারসন। তো থার্ড পারসন সিঙ্গুলার কি কি আছে বলো? থার্ড পারসন সিঙ্গুলার আছে হি, শি, ইট আর যে কোনো একটি নাম। হি, শি, ইট আর যে কোনো একটি নাউন। হি, শি, ইট আর যে কোনো একটি নাউন, এগুলো আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। তো সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে আমাদের ভার্বও নেবে কি অবশ্যই সিঙ্গুলার। এখন ইংরেজি গ্রামারে সিঙ্গুলার ভার্ব কোনগুলো সেটা আমরা জানবো। দেখো সিঙ্গুলার ভার্ব রয়েছে ইজ, ওয়াজ, হ্যাজ আর ভার্বের সাথে এস বা ইয়েস। ভার্বের সাথে যখন তুমি এস বা ইয়েস যুক্ত করবে তখন কিন্তু সে সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে আমাদের ইংরেজি গ্রামারে সিঙ্গুলার সাবজেক্ট কি কি হতে পারে? হি, শি, ইট আর নাউন। এছাড়াও কিন্তু আই, ইউ এগুলো কিন্তু সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয়। তো আমাদের সাবজেক্ট হিসেবে প্লুরাল কারা কারা হয়? দেখো আমাদের উই কিন্তু ফার্স্ট পারসন প্লুরাল। তারপরে রয়েছে ইউ কিন্তু প্লুরাল হিসেবেও ব্যবহার করা যায়। তারপরে আমাদের দে কিন্তু তারা থার্ড পারসন প্লুরাল। তো এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন ভার্বও কিন্তু অবশ্যই সে প্লুরাল নেবে। এখানে দেখো রয়েছে দে, তো দে মানে কি তারা, অবশ্যই এটা একাধিক, একাধিক মানে কি একের অধিক, একের অধিক মানে কি অবশ্যই প্লুরাল। তাহলে দেখো দে আর, তারপরে দে ওয়ার, তারপরে দে হ্যাভ, তারপরে দে আমরা বলতে পারি দে প্লে। তো শুধু ভার্ব কিন্তু প্লুরাল ভার্ব। তাহলে এখান থেকে আমরা শিখলাম দেখো প্লুরাল যে ভার্বগুলো রয়েছে আর, ওয়ার, হ্যাভ আর হচ্ছে শুধু ভার্ব অর্থাৎ ভি ওয়ান কিন্তু প্লুরাল ভার্ব। তাহলে ওভারঅল আমরা কি শিখলাম? সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। সিঙ্গুলার ভার্বগুলো কি কি আছে? সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, ওয়াজ, হ্যাজ আর ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করলেই কিন্তু সেটি সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। এবং প্লুরাল ভার্বগুলো কি কি রয়েছে? আর, ওয়ার, হ্যাভ আর হচ্ছে শুধু ভার্ব অর্থাৎ ভি ওয়ান। তো এখন আমরা কয়েকটি উদাহরণ দেখব। দেখো আমাদের এখানে তো আমরা এটা খুব ভালোভাবে বুঝে নিলাম সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তো ভার্বও নেবে সিঙ্গুলার। এখন আমরা কয়েকটি সিঙ্গুলার সাবজেক্ট এখানে দেখেছি, যেমন হি, শি, ইট, তারপরে আমরা যে কোনো নাউন। দেখো এখানে আমরা রায়না বসিয়েছি। তো আমাদের সাবজেক্ট যখন সিঙ্গুলার ভার্বও নেবে সিঙ্গুলার। দেখো হি ইজ, আমরা বলতে পারি হি ওয়াজ, আমরা বলতে পারি হি হ্যাজ, আমরা বলতে পারি হি প্লেস, অথবা আমরা বলতে পারি শি ইজ, শি ওয়াজ, শি হ্যাজ, শি প্লেস। এমনভাবে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। এখন সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন ভার্বও নেবে প্লুরাল। এখানে দেখো দে অবশ্যই প্লুরাল, তাহলে কি হবে? দে আর, সাবজেক্ট প্লুরাল, ভার্বও প্লুরাল। দে ওয়ার, দে হ্যাভ, দে শুধু কি হবে বলো তো? দে পেলে, তারা খেলা করে। দেখো দে পেলে, তারা খেলা করে। তো আমাদের এখানে ওভারঅল আমরা শিখলাম সাবজেক্ট যখন সিঙ্গুলার ভার্বও নেবে সিঙ্গুলার, সাবজেক্ট যখন প্লুরাল ভার্বও নেবে প্লুরাল। তো আমাদের আই কিন্তু সিঙ্গুলার, আয়ের পরে কি হয়? আয়ের পরে এম হয়। তো এমও কিন্তু একটি সিঙ্গুলার ভার্বের মধ্যে পড়ে, এম।
তাহলে আমরা এতটুকু অংশ খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। এখন আমরা কয়েকটি উদাহরণ এখানে দেখব। দেখো এখানে রয়েছে রায়না। তো রায়না একজন ইন্ডিয়ান প্লেয়ার। তো দেখো রায়না কিন্তু একজন, সেজন্য আমরা বলবো রায়না ইজ। দেখো রায়না ইজ এ প্লেয়ার। রায়না যেহেতু সিঙ্গুলার, অর্থাৎ সাবজেক্ট যখন সিঙ্গুলার, ভার্ব সে কী নিয়েছে বলো তো? সিঙ্গুলার। দেখো আমাদের এখানে সিঙ্গুলার ভার্বের প্রথমেই কিন্তু রয়েছে ইজ। তো আমরা বুঝছি সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। তো তারপরে রয়েছে দেখো বি নাম্বার, রায়না প্লেস। তো রায়না দেখো আমরা কিন্তু এস বাই এস যুক্ত করেছি, রায়না প্লেস। তো দেখো রায়না যেহেতু সিঙ্গুলার, সেজন্য আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে, সেজন্য কিন্তু আমরা এস বাই এস যুক্ত করেছি। তাহলে দেখো মূলত আমরা ভার্বকে সিঙ্গুলার করতে পারি কিভাবে? যখন আমরা এস বাই এস যুক্ত করি ভার্বের সাথে, তখন কিন্তু সে সিঙ্গুলার হয়ে যায়। তো আমাদের তারপরে যে এটা রয়েছে দেখো উদাহরণটি, দে। দে মানে কি? তারা, অবশ্যই প্লুরাল। তো দের পরে আমরা কি বসাবো? দে আর অনেস্ট, তারা সৎ। তারপরে রয়েছে দেখো দে পেলে। দেখো আমাদের এখানে কিন্তু শুধু ভার্ব, অর্থাৎ ভি ওয়ান। দে পেলে ফুটবল, তারা ফুটবল খেলে। ওভারঅল আমাদের যে 4টা সেন্টেন্স রয়েছে এগুলো দেখো, রায়না ইজ এ প্লেয়ার, রায়না একজন খেলোয়াড়। রায়না প্লেস ক্রিকেট, রায়না ক্রিকেট খেলে। তারপরে দে আর অনেস্ট, তারা সৎ। তারপরে রয়েছে দেখো দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এবং আমরা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি নোট এখানে লিখে রেখেছি। গুরুত্বপূর্ণ নোটটি দেখো, এখানে বলা হচ্ছে নাউনের সাথে যদি এস বাই এস যুক্ত করা হয়, নাউনের সাথে যদি এস বাই এস যুক্ত করা হয়, তো টোটালটা মিলে আমাদের হয়ে যাবে প্লুরাল। দেখো বুক মানে বই, একটি নাউন। তো নাউনের সাথে আমরা এখানে কি যুক্ত করেছি? এস যুক্ত করেছি। তো টোটালটা কি হয়ে গেছে? প্লুরাল। দেখো বুক মানে বই, আর বুকস মানে কি? অনেকগুলো বই। তারপরে আর একটা নোট দেখো, ভার্বের সাথে যখন এস বাই এস যুক্ত করা হয়, তখন ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। তাহলে দেখো এখানে সে মানে বলা, সে মানে বলা, এটা কিন্তু শুধু ভার্ব। তো শুধু ভার্ব কিন্তু প্লুরাল অবস্থায় থাকে। আর আমরা যদি এস বাই এস যুক্ত করি, দেখো শেষ, তো শেষ কিন্তু অবশ্যই সিঙ্গুলার। তো আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা আয়ত্তে নিয়ে আসবে। এখন আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ যে স্ট্রাকচারটা রয়েছে সেটি। বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি দেখেছি সবচেয়ে বেশি প্রশ্ন আসে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ থেকে। তো এই রুলটা নিয়ে কিন্তু আমি এই পর্বে আলোচনা করছি। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভটা ডিটেলসে শিখব। দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন ব্যবহার করব? কোনো সেন্টেন্সে রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, অলওয়েজ, এভরি টাইম, সামটাইমস। দেখো এভরি যোগ টাইম, যেমন এভরি ডে, এভরি মর্নিং, এমন যে সময়গুলো সেন্টেন্সে উল্লেখ থাকবে তখন কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট করব। তারপরে দেখো সামটাইমস, জেনারেলি, অফেন, অকেশনালি, ডেইলি। তো এই যে অ্যাডভার্বগুলো রয়েছে, এই অ্যাডভার্বগুলো যখন সেন্টেন্সে থাকবে সেখানে আমরা কি ব্যবহার করব? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। তো এখন আমরা দেখব এই অ্যাডভার্বগুলো খুব সহজে কিভাবে আমরা মনে রাখতে পারি, কিভাবে খুব সহজেই আমাদের আয়ত্তে চলে আসে। তো দেখো এখানে একটি ছন্দ আমি দিয়েছি। ছন্দটি হচ্ছে রুনা রুনা ইয়েস, রুনা ইয়েস গুড, রুনা ইয়েস গুড। এই যে ছন্দটা রয়েছে, এই ছন্দ থেকে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে অ্যাডভার্বগুলো রয়েছে সেগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারি। ছন্দটা কি? দেখো রুনা ইয়েস গুড, রুনা ইয়েস গুড। এখন এই রুনার আর থেকে দেখো রেগুলারলি, ইউ থেকে ইউজুয়ালি, এন থেকে নর্মালি, এ থেকে অলওয়েজ। তারপরে ই থেকে এভরি যোগ টাইম, এইখানে এভরি ডে, এভরি মর্নিং সবগুলোই হতে পারে। তারপরে দেখো এসতে সামটাইমস, এসতে সামটাইমস। তারপরে জিতে হচ্ছে জেনারেলি। তারপরে ওতে হচ্ছে অফেন, ওতে অকেশনালি, ডিতে ডেইলি। তো আমরা এই যে রুনা ইয়েস গুড, এই ছন্দর দ্বারা বা এই টেকনিকটার দ্বারা আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে অ্যাডভার্বগুলো রয়েছে সেগুলো খুব সহজেই মনে রাখতে পারি। এখন আমরা বেশ কয়েকটি উদাহরণ দেখব। উদাহরণের মাধ্যমে তোমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার করার চেষ্টা করব। তার আগে আমাদের একটি কাজ আছে। কাজটি হচ্ছে
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ গঠনটা আমাদের জানতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ গঠনটি হচ্ছে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে এক্সটেনশন। তো এখন দেখো আমাদের এখানে যে উদাহরণগুলো রয়েছে, দেখো নোট বলে আমি লিখে রেখেছি সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্মটা দুইভাবে হয়। প্রেজেন্ট ফর্মটা কয়ভাবে হয়? দুইভাবে হয়। দেখো আমরা যদি শুধু V1 বসাই, তখন কিন্তু সে প্রেজেন্ট ফর্মে থাকে। আমি বলতে পারি দেখো গো, তো এই গো কিন্তু একটা প্রেজেন্ট ফর্মের ভাব। তো দেখো আরেকভাবে হয় যদি ভার্বের সাথে ইএস অথবা আইএস যুক্ত করা হয়। যেমন দেখো আমি এই গো ভার্বকেই বলতে পারি যে হচ্ছে গোস। দেখো আমরা কিন্তু এখানে ইএস যুক্ত করেছি। তো এই গোসও কিন্তু কি ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে। গো ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে, গোসও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে মূল কথা কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম দুইভাবে হয়। যদি V1 থাকে অর্থাৎ শুধু গো, এ কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে, এবং গোস এটাও কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে এখানে যে উদাহরণগুলো রয়েছে দেখো, হি অলওয়েজ, তো অলওয়েজ থাকলে আমরা কোন টেন্সে করি? অলওয়েজ থাকলে আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করি। দেখো হি অলওয়েজ প্লেস, হি যেহেতু সিঙ্গুলার, হি থার্ড পারসন সিঙ্গুলার, অথবা হি একটি সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে। আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে ভার্বকে কিন্তু সিঙ্গুলার করি। তাহলে দেখো হি ইউজুয়ালি প্লেস ক্রিকেট ইন দ্য আফটারনুন, সে সাধারণত বিকালে ক্রিকেট খেলে। তারপরে দেখো রায়না অফেন রিডস নিউজ পেপার, রায়না প্রায় নিউজ পেপার পড়ে। তো দেখো রায়না এখানে সিঙ্গুলার আর এখানে অফেন রয়েছে। তো অফেন থাকলে আমরা কোন টেন্সে অ্যান্সার করব? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তো দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের সাবজেক্ট সিঙ্গুলার রয়েছে, সেজন্য আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করেছি। প্রেজেন্ট ইনডিফিনাইটের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে, সেজন্য আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করেছি। তাহলে ওভারঅল কি হচ্ছে? রায়না অফেন রিডস নিউজ পেপার, রায়না প্রায় নিউজ পেপার পড়ে। তারপরে আমাদের যে বাক্যটি রয়েছে দেখো, ইংলিশ অলওয়েজ হেল্পস টু গেট গুড জব, ইংরেজি সবসময় সাহায্য করে ভালো চাকরি পেতে। তো দেখো এখানে অলওয়েজ রয়েছে, সেজন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যান্সার করেছি। ইংলিশ যেহেতু সিঙ্গুলার, সেজন্য আমরা ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত করেছি। তো আমাদের শেষে যে বাক্যটি রয়েছে দেখো, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই এভরিডে, প্রত্যেক দিন। তাহলে দেখো এখানে উই যেহেতু প্লুরাল, আমাদের ভার্বকেও প্লুরাল করা লাগবে, সেজন্য কিন্তু আমরা এস বাই ইএস যুক্ত করিনি, আমরা কিন্তু শুধু ভার্ব রেখে দিয়েছি, তার মানে শুধু ভার্বটা হয় প্লুরাল। তো এখানে একটু ডিটেলসে দেখো, আমাদের এখানে রয়েছে ইউজুয়ালি থাকার কারণে আমরা প্রেজেন্টে অ্যান্সার করব। তাহলে দেখো হি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তো আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে, সেজন্য আমরা এখানে অ্যান্সার করব। দেখো ভার্বকে সিঙ্গুলার করতে আমাদের এস বাই ইএস যুক্ত করতে হয়, সেজন্য আমরা বলতে পারি দেখো হি ইউজুয়ালি প্লেস, তো তারপরে এক্সটেনশন তো এখানে রয়েছে। এখানে দেখো রায়না অফেন, তো অফেন থাকার কারণে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে অ্যান্সার করব। দেখো রায়না অফেন এখানে রয়েছে রিড, তাহলে কি হবে বলো তো? রায়না যেহেতু সিঙ্গুলার, আমরা ভার্বকেও সিঙ্গুলার করব, সেজন্য এস বা ইএস যুক্ত করব। তাহলে দেখো রায়না অফেন রিডস, এখানে রয়েছে দেখো ইংলিশ, তাহলে কি হবে? আর এখানে অলওয়েজ থাকার কারণে আমরা প্রেজেন্ট টেন্সে অ্যান্সার করব। ইংলিশ অলওয়েজ হেল্পস টু গেট গুড জব। তারপরে আমাদের এখানে রয়েছে দেখো উই, তো টোটাল সেন্টেন্সটি আমরা দেখলাম, এখানে রয়েছে এভরিডে, তো এভরিডে থাকার কারণে আমরা কোন টেন্সে অ্যান্সার করব? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যান্সার করব। দেখো না আমাদের সাবজেক্ট রয়েছে উই, তো উই যেহেতু প্লুরাল, আমাদের ভার্বকেও প্লুরাল করতে হবে, সেজন্য আমরা উইয়ের পরে যে গোই রেখে দিব। দেখো উইয়ের পরে যে গো অর্থাৎ V1 শুধু ভার্ব, আমরা সেটাই রেখে দিয়েছি। তো আশা করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচারটা তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পেরেছো। এখন আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ গঠনটি। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ গঠন আমরা কিন্তু ইতোমধ্যে শিখে ফেলেছি, এখন আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ গঠনটা শিখতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন, সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভের গঠন। তো দেখো আমাদের সেন্টেন্সে যখন রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, অলওয়েজ
এভরি টাইম অর্থাৎ এভরি যোগ এভরি ডে, এভরি মর্নিং, এমন যখন সময়ের উল্লেখ থাকবে। তারপরে সামটাইমস, জেনারেলি, অফেন, অকেশনালি, ডেইলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট হয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভে অ্যান্সার করব নাকি প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভে অ্যান্সার করব। এর উত্তর হচ্ছে তুমি আগে সাবজেক্টকে দেখবে, সাবজেক্টটা খুঁজে বের করবে। সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তখন সেটা অ্যাক্টিভ স্ট্রাকচার, আর সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে তখন সেটা প্যাসিভ স্ট্রাকচার। এখানে আমি লিখেছি অ্যাক্টিভ, সাবজেক্ট ভার্বের কাজ করে। প্যাসিভ, প্যাসিভ কী হবে? সাবজেক্ট ভার্বের কাজ করে না। তো এখন তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভের গঠনটা দেখবে। দেখো এখানে সাবজেক্ট এম ইজ আর, সাবজেক্টের পরে কি থাকবে? এম ইজ আর, তারপরে V3, তারপরে এক্সটেনশন। এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভের গঠন। তারপরে দেখো আমাদের এখানে কিছু উদাহরণ রয়েছে। ক্রিকেট ইজ প্লেইড বাই হিম এভরিডে, প্রত্যেক দিন বা প্রতিদিন তার দ্বারা ক্রিকেট খেলা হয়। দেখো এখানে মূলত ক্রিকেট আমাদের সাবজেক্ট, তো ক্রিকেট কি খেলতে পারে? অবশ্যই পারে না। অর্থাৎ আমাদের সাবজেক্ট যে রয়েছে সে কিন্তু ভার্বের কাজ করছে না, তাহলে এটা কি স্ট্রাকচার হবে? প্যাসিভ স্ট্রাকচার। এখন এটা কিসের প্যাসিভ? দেখো এটা রয়েছে এভরিডে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে। তো প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ কি? সাবজেক্ট এম ইজ আর, V3 এক্সটেনশন। তাহলে দেখো এখানে রয়েছে ক্রিকেট, ক্রিকেট যেহেতু সিঙ্গুলার সেজন্য আমরা বসিয়েছি ইজ, তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই হিম এভরিডে, তার দ্বারা প্রতিদিন ক্রিকেট খেলা হয়। তারপরে দেখো এ নোভেল, তো একটা উপন্যাস, একটা উপন্যাস রিটেন, তো একটি উপন্যাস তো আর একা একা লেখা হয় না, একটি উপন্যাস অবশ্যই কেউ না কেউ লেখে। তো আমাদের সাবজেক্টের অবস্থানে যে রয়েছে সে কিন্তু ভার্বের কাজ করতে পারছে না, সেজন্য এটা প্যাসিভ স্ট্রাকচার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভে আমাদের অ্যান্সারটা কী হবে? দেখো এ নোভেল ইজ রিটেন বাই হিম, তার দ্বারা একটা উপন্যাস লেখা হয়েছে। তারপরে দেখো ম্যাঙ্গোস অর্থাৎ আমগুলো, ম্যাঙ্গোস মানে কি? আমগুলো। তো ম্যাঙ্গোস আর ইটেন বাই হিউম্যানস, অর্থাৎ মানুষের দ্বারা আম খাওয়া হয়, মানুষের দ্বারা আম খাওয়া হয়। তাহলে আমাদের এখানে দেখো ম্যাঙ্গোস আমাদের সাবজেক্ট, সাবজেক্ট দেখো ম্যাঙ্গোস কি খেতে পারে? ইট অর্থ খাওয়া, আম তো আর আমকে খেতে পারবে না, সেজন্য এটা প্যাসিভ স্ট্রাকচার। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ, সাবজেক্ট এম ইজ আর, V3 এক্সটেনশন। দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে ম্যাঙ্গোস আর ইটেন বাই হিউম্যানস, অর্থাৎ মানুষের দ্বারা আম খাওয়া হয়। তো এখন আমরা এখানে দেখো লিখে রেখেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভের গঠন কী হবে? সাবজেক্ট এম ইজ আর, V3 এক্সটেনশন। এখানে উদাহরণগুলো রয়েছে। দেখো ক্রিকেট, ক্রিকেট যেহেতু সিঙ্গুলার তো ক্রিকেটের পরে আমাদের ভার্ব রয়েছে হচ্ছে পেলে, তো এই পেলে ভার্বকে আমরা কারেকশন করে লিখবো। তো দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভের যে গঠন সেই স্ট্রাকচারে আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, দেখো ক্রিকেট যেহেতু সিঙ্গুলার সেজন্য আমরা বসাবো ইজ, আর ইজের পরে কি হবে? অ্যামিজারের পরে কি হয়? V3 হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যামিজার পরে V3, V3 নামটা কি? পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের অ্যান্সার হবে ক্রিকেট ইজ প্লেইড, ক্রিকেট ইজ প্লেইড বাই হিম। দেখো আমাদের 2 নম্বর যেটা রয়েছে এ নোভেল, এ নোভেল একটা উপন্যাস, এখানে রয়েছে রাইট মানে লেখা। তো এই একটা উপন্যাস, তো উপন্যাস তো আর নিজে নিজে লিখবে না, অন্য কেউ লিখবে, সেজন্য এটা কি? আমাদের সাবজেক্টের অবস্থানে যে রয়েছে সে কিন্তু এ নোভেল, তো লেখার কাজ করতে পারে না, সাবজেক্ট ভার্বের কাজ করে না, তখন হয় প্যাসিভ। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভের গঠন কি হবে? এ নোভেল ইজ, দেখো এ নোভেল যেহেতু সিঙ্গুলার সেজন্য ইজ, এ নোভেল ইজ, এখন রাইট, রোট, রিটেন, তাহলে আমরা দেব V3, দেখো রিটেন। এ নোভেল ইজ রিটেন বাই হিম। তো আমাদের সি নাম্বার যেটি রয়েছে দেখো ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস মানে কি? আমগুলো, আর এখানে রয়েছে ইট, ইট মানে খাওয়া। তো ম্যাঙ্গোস আমগুলো, আমগুলো তো আর আমগুলোকে খেতে পারবে না, তো এটাও একটা প্যাসিভ স্ট্রাকচার। তাহলে আমাদের অ্যান্সার হবে, দেখো ম্যাঙ্গোস যেহেতু প্লুরাল সেজন্য আমরা এখানে নেব আর, দেখো ম্যাঙ্গোস আর, তারপরে কি হবে? ম্যাঙ্গোস আর, এখানে ইট, তাহলে আর এর পরে আমাদের V3 আসবে, তাহলে ইট, এট, ইটেন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইটেন। তাহলে দেখো ম্যাঙ্গোস আর ইটেন বাই হিউম্যানস, অর্থাৎ মানুষের দ্বারা আমগুলো খাওয়া হয়।
তো আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ স্ট্রাকচারটি বুঝতে পেরেছো। মূল কথা কি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভের গঠন হচ্ছে সাবজেক্ট এম ইজ আর ভি3 এক্সটেনশন। প্যাসিভ অর্থ কি, যখন সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে না। এখন আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি, সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। তো দেখো এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ডিটেলসে শিখব। কোনো সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট অথবা অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্টও হতে পারে। তারপরে অ্যাট প্রেজেন্ট মানে কি, বর্তমানে। তারপরে ডে বাই ডে, ডে বাই ডে মানে কি, প্রতিনিয়ত। ইনক্রিজিংলি মানে ক্রমবর্ধমানভাবে। তারপরে রয়েছে র্যাপিডলি মানে কি, দ্রুত। তো এই অ্যাডভার্বগুলো বা এই অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, আমরা সেখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। সাবজেক্ট, তারপরে থাকবে এম ইজ আর, তারপরে কি থাকবে, ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস টেন্স মানেই কিন্তু ভার্বের সাথে আইএনজি অবশ্যই থাকবে এবং শেষে এক্সটেনশন। তো এখানে তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে, তোমরা বলো তো এম ইজ আর এরপরে যদি ভি3 হয় তখন সেটা কোন টেন্স হবে? এম ইজ আর এরপরে যদি ভি3 হয় সেটা কোন টেন্স হবে? এটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো আমরা যেখানে ছিলাম, সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এখানে যে উদাহরণগুলো রয়েছে দেখো, হি ইজ রিডিং নাও। তো এখানে নাও রয়েছে, নাও থাকার কারণে আমরা কোন টেন্স করব? তো দেখো নাও থাকার কারণে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যান্সার করব। তাহলে দেখো আমাদের সাবজেক্ট রয়েছে হি, তাহলে হি যেহেতু সিঙ্গুলার আমরা নেব ইজ। আর দেখো অ্যামিজার থেকে আমরা কি নিয়েছি, ইজ নিয়েছি, এবং তারপরে কি হবে, ভার্বের সাথে আইএনজি। দেখো আমরা রিড যে ভার্ব তার সাথে আইএনজি যুক্ত করেছি, তাহলে আমাদের বাক্যটি হচ্ছে হি ইজ রিডিং নাও, সে এখন পড়ছে। তো আমাদের 2 নম্বর যে বাক্যটা রয়েছে দেখো, দে মানে কি, তারা। যেহেতু প্লুরাল সেজন্য আমরা এম ইজ আর থেকে নিয়েছি আর। তাহলে দেখো দে আর, তারপরে কি হবে, ভার্বের সাথে আইএনজি। দেখো ওয়াচ মানে দেখা, তার সাথে আইএনজি যুক্ত করে আমরা করেছি ওয়াচিং টিভি। তাহলে দেখো দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। তারপরে আমাদের 3 নম্বর যে বাক্যটি রয়েছে দেখো, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, উই আর প্লেয়িং আমরা খেলছি। দেখো উই যেহেতু প্লুরাল সেজন্য আমরা নিয়েছি আর, তাহলে উই আর পরবর্তীতে কি হবে, ভার্বের সাথে আইএনজি। দেখো প্লে মানে খেলা করা, এখানে রয়েছে আইএনজি যুক্ত অর্থাৎ প্লেয়িং। তাহলে আমাদের বাক্যটি হচ্ছে অ্যাট প্রেজেন্ট বর্তমানে উই আর প্লেয়িং আমরা খেলছি। তাহলে ওভারঅল আমরা বুঝতে পারলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি, সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। এখন আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এক্সটেনশন। তাহলে ওভারঅল কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সমান সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভি3 এক্সটেনশন। তাহলে দেখো আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ডিটেলসে জানব। তো কোনো সেন্টেন্সে যদি জাস্ট অথবা জাস্ট নাও অথবা অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, ইমিডিয়েটলি এই অ্যাডভার্বগুলো থাকে, তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আমি আরেকবার পড়ছি, দেখো কি কি থাকবে, জাস্ট, তারপরে জাস্ট নাও, অলরেডি, তারপরে ইয়েট, তারপরে এভার, লেটলি, রিসেন্টলি। এই রিসেন্টলি শব্দ থেকে কিন্তু গতবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল। রিসেন্টলি অ্যাডভার্বটা তোমাদের দিয়েছিল, তোমাদের কিন্তু প্রেজেন্ট পারফেক্টে অ্যান্সার করতে হতো। তারপরে রয়েছে দেখো ইমিডিয়েটলি। তো এই অ্যাডভার্বগুলো কিন্তু আমরা আয়ত্তে রাখবো। এই অ্যাডভার্বগুলো যখন সেন্টেন্সে থাকবে আমরা সেখানে কি ব্যবহার করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সমান দেখো সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে কি থাকবে, হ্যাভ থাকবে আর হ্যাজ থাকবে। এর মধ্যেই হ্যাভ কিন্তু দেখো প্লুরাল, হ্যাভ কি প্লুরাল, আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় সে ভার্ব নেবে প্লুরাল, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব নেবে সিঙ্গুলার।
এবং তারপরে কি থাকবে V3 থাকবে। V3-র ইংরাজি গ্রামার কি নাম দিয়েছে পাস্ট পার্টিসিপল। তো তারপরে এক্সটেনশন দিয়ে আমরা বাক্যটি শেষ করব। তাহলে এখানে তিনটা উদাহরণ রয়েছে। দেখো এখানে রয়েছে হি যেহেতু সিঙ্গুলার সেজন্য আমরা নেব হ্যাজ। তাহলে হি হ্যাজ দেখো অলরেডি রয়েছে অলরেডি, তো অলরেডি থাকলে আমরা কোন টেন্স করি, অবশ্যই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। তাহলে দেখো এখানে হ্যাজের পরে কি থাকবে, অবশ্যই V3 থাকবে। দেখো তো V3 রয়েছে কিনা, দেখো তো V3 রয়েছে কিনা। তাহলে আমাদের দেখো বাক্যটি হি হ্যাজ অলরেডি শোন ইট, সে এটা ইতোমধ্যে দেখিয়েছে, সে এটা ইতোমধ্যে দেখিয়েছে। হি হ্যাজ অলরেডি শোন ইট, সে এটা ইতোমধ্যে দেখিয়েছে। আমাদের 2 নম্বর যে বাক্যটি রয়েছে দেখো দে যেহেতু প্লুরাল তাহলে আমরা হ্যাভ নেব না হ্যাজ নেব, অবশ্যই আমরা হ্যাভ নেব। তাহলে দেখো দে হ্যাভের পরে কি বসবে V3 বসবে। তাহলে দেখো দে হ্যাভ গো ওয়েন্ট গন, তাহলে আমাদের কিন্তু এখানে V3 গন বসেছে। তাহলে দেখো দে হ্যাভ গন জাস্ট নাও, তারা এখন গিয়েছে বা তারা এখনই গিয়েছে। আমাদের 3 নম্বর যে উদাহরণটি রয়েছে দেখো বাংলাদেশ ক্রিকেট টিম, তো টিম শব্দটা কিন্তু সিঙ্গুলার। দেখো টিম কিন্তু অনেকের মনে হতে পারে প্লুরাল, কিন্তু আসলে না, টিম মানে একটা দল। টিম মানে কয়টা দল, একটা দল। তো একটা দল অবশ্যই সিঙ্গুলার হবে। টিমের ভেতরে কিন্তু অনেক প্লেয়ার থাকে, প্লেয়ার অনেকগুলো মানে প্লেয়ার্স প্লুরাল, কিন্তু টিম কয়টা, একটা। বাংলাদেশ ক্রিকেট টিম কয়টা, একটা। তাহলে দেখো বাংলাদেশ ক্রিকেট টিম আমরা বসাবো হ্যাজ, বাংলাদেশ ক্রিকেট টিম কি হবে হ্যাজ। তারপরে দেখো V3, তাহলে কি হবে প্লেট, তো আমরা এখানে V3 বসিয়েছি। তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ প্লেড ওয়েল রিসেন্টলি থাকলে আমরা কোন টেন্স করি, অবশ্যই প্রেজেন্ট পারফেক্টে আমরা অ্যান্সার করি। দেখো রিসেন্টলি আমাদের সেন্টেন্সে রয়েছে, তাহলে আমরা অ্যান্সার করেছি দেখো হ্যাজ প্লেড। বাক্যটি কি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ প্লেড ওয়েল রিসেন্টলি, বাংলাদেশ ক্রিকেট দল সম্প্রতি সময়ে ভালো খেলেছে। তো ওভারঅল আমরা এখন শিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, সেটা কি সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3 এক্সটেনশন। তাহলে আমরা এখন শিখব পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভের যত নিয়ম রয়েছে। দেখো আমরা পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ টেন্স কখন করব, যখন কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, এগো, ওয়ান্স, লাস্ট নাইট, আপন এ টাইম, ইন 1971, অর্থাৎ যদি অতীতের কোনো সাল বা অতীতের কোনো সময় নির্দেশ করে। দেখো আমাদের এখানে সুন্দরভাবে লেখা রয়েছে কোনো সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেমন ইয়েস্টারডে, এগো, ওয়ান্স, লাস্ট নাইট, আপন এ টাইম, ইন 1971, এখানে অতীতের যে কোনো সাল থাকতে পারে। আমরা কি করব পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। এখন আমরা শিখছি পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ গঠনটি। তাহলে দেখো আমাদের এখানে কয়েকটা উদাহরণ আমি লিখে রেখেছি, তার আগে নোটটা দেখো, এখানে নোট রয়েছে আমাদের পাস্ট ইনডিফিনাইট অ্যাক্টিভের গঠন। দেখো সাবজেক্ট থাকবে, তারপরে V2 থাকবে, কি থাকবে V2 থাকবে। তার V2-কে আমাদের ইংরেজি গ্রামারে কি বলা হয় পাস্ট ফর্ম, V2-কে কি বলা হয় পাস্ট ফর্ম। তারপরে থাকবে এক্সটেনশন। তো এটা আমাদের কি স্ট্রাকচার, অ্যাক্টিভ স্ট্রাকচার। এখন প্রত্যেকটা টেন্সের কিন্তু দুইটা স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটি হচ্ছে প্যাসিভ। এখন তোমাদের আমি আগে থেকেই একটা ধারণা দিতে চাচ্ছি, সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ এর গঠনটা কি হবে। দেখো পাস্ট ইনডিফিনাইট প্যাসিভের গঠন হবে ওয়াজ ওয়ার। এই ওয়াজ ওয়ারের পরে যদি V3 থাকে তখন সেটা হবে পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ। পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ কি হবে ওয়াজ ওয়ার V3 এমন কোনো স্ট্রাকচার যদি দেখো তাহলে সেটি হবে পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ। আমরা এখন অ্যাক্টিভটি শিখছি। দেখো আমাদের এখানে যে উদাহরণগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেখো ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়। যেহেতু অতীত নির্দেশক ফ্রেজ ওয়ান্স আপন এ টাইম, সেজন্য আমরা এটা কিন্তু পাস্ট টেন্সে অ্যান্সার করব। দেখো ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার কি হবে বলো তো V2, তাহলে দেয়ার লিভড, সেখানে বাস করতো এ কিং, একটা রাজা।
তাহলে কি হচ্ছে বাক্যটি, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং, একদা এক সময় সেখানে একটি রাজা বাস করত। তারপরে দেখো আমাদের এখানে রয়েছে বি নাম্বার যে প্রশ্নটি রয়েছে, দেখো আই রিসিভড আমরা ইডি যুক্ত করে পাস্ট টেন্স করেছি। আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে মানে কি, গতকাল। যদি কোনো সেন্টেন্সে এই অ্যাডভার্বগুলো থাকে, দেখো তো তার মধ্যে আমাদের এস্টারডে রয়েছে কিনা। যেহেতু এস্টারডে রয়েছে সেজন্য আমরা ভার্বের V2 দিয়ে অ্যান্সার করব, অর্থাৎ পাস্ট ফর্ম দিয়ে অ্যান্সার করব। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু রিসিভড, আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে। আমাদের 3 নম্বর যে বাক্যটি রয়েছে, দেখো উই গট। তো দেখো আমরা গেট থেকে, গেটের V2 কিন্তু গট, গেটের V2 কি হবে, গট, অর্থাৎ গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। উই গট আওয়ার ফ্রিডম, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম ইন 1971, অর্থাৎ 1971 সালে। তাহলে ওভারঅল বাক্যটা কি হচ্ছে, উই গট আওয়ার ফ্রিডম ইন 1971, 1971 সালে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। তাহলে ওভারঅল আমরা শিখলাম পাস্ট ইনডিফিনাইট অ্যাক্টিভ এর গঠনটা কি হবে, সাবজেক্ট V2 এক্সটেনশন, এবং প্যাসিভটাও তোমাদের একটু টাচ দেব। প্যাসিভের গঠনটা কি হবে, সাবজেক্ট ওয়াজ ওয়্যার V3 এক্সটেনশন। এখন আমরা শিখব পাস্ট ইনডিফিনাইট টেন্স এর প্যাসিভ স্ট্রাকচারটি। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভের গঠনটা কি হবে, সাবজেক্ট ওয়াজ ওয়্যার, তারপরে V3 এক্সটেনশন। আমি আবারও বলছি, সাবজেক্ট ওয়াজ ওয়্যার V3 এক্সটেনশন। তো পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ সম্পর্কে তোমাদের পূর্ণাঙ্গ ধারণা পেতে হলে এখানে যে উদাহরণগুলো এবং যে সিম্বলগুলো রয়েছে এগুলো সম্পর্কে তোমাদের ভালোভাবে ধারণা থাকতে হবে। তো দেখো, কোনো সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ যে শব্দগুলো দ্বারা অতীতের সময়কে নির্দেশ করে, বা ফ্রেজ যে ফ্রেজগুলো দ্বারা অতীতের সময়কে নির্দেশ করে, সেগুলো কি কি আছে দেখো, ইয়েস্টারডে অর্থাৎ গতকাল, এগো মানে আগে, অনস মানে এক সময়, লাস্ট নাইট অর্থাৎ গত রাতে, আপন এ টাইম একদা এক সময়, ইন 1971 অর্থাৎ 1971 সালে। তো এরকম যে অতীত নির্দেশক যে শব্দ বা ফ্রেজগুলো রয়েছে সেগুলো যখন থাকবে এবং সাবজেক্ট ভার্বের কাজ করতে পারবে না, খুবই গুরুত্বপূর্ণ কথা, সাবজেক্ট ভার্বের কাজ করতে পারবে না, তখন আমরা পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ এ অ্যান্সার করব। তাহলে দেখো আমাদের এখানে 3টা উদাহরণ রয়েছে। উদাহরণ 3টা খুব ভালোভাবে বুঝতে পারলে তুমি কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভের যতগুলোই আসুক না কেন তুমি কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তাহলে আমাদের এখানে দেখো পাস্ট ইনডিফিনাইট এর প্যাসিভের গঠনটা হবে সাবজেক্ট, তারপরে কি থাকবে, ওয়াজ অথবা ওয়্যার। তো ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়্যার হচ্ছে কি প্লুরাল। সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন আমরা নেব ওয়াজ, সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন আমরা নেব ওয়্যার। তারপরে থাকবে কি V3, তারপরে এক্সটেনশন। V3 কি বলে, V3 কে ইংরেজি গ্রামার কি বলে, পাস্ট পার্টিসিপল। দেখো এটা কিন্তু আমরা পাস্ট ইনডিফিনাইট প্যাসিভে অ্যান্সার করছি। দেখো ফুটবল এখানে আমাদের সাবজেক্ট, ফুটবল প্লে বাই হিম। তাহলে এটা যদি আমরা পাস্টে অ্যান্সার করি, অ্যান্সারটা কী হবে বলো তো। দেখো ফুটবল আমাদের সাবজেক্ট, এখন ফুটবল সাবজেক্ট কি খেলা, অর্থাৎ প্লে মানে কি খেলা। তো ফুটবল কি খেলা করতে পারে, আমাদের সাবজেক্টের অবস্থানে যে রয়েছে সে কি ভার্বের কাজটা করতে পারছে, অবশ্যই পারছে না, কারণ ফুটবল তো আর খেলতে পারে না, এটা প্যাসিভ স্ট্রাকচার। এখন আমরা শিখছি পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ, সেজন্য আমাদের অ্যান্সার হবে দেখো ফুটবল যেহেতু সিঙ্গুলার সেজন্য আমরা নেব ওয়াজ। তাহলে ফুটবল ওয়াজ, এখন প্লে এর V3 আমরা এখানে বসাবো, তাহলে দেখো এখানে বসবে প্লেড, ফুটবল ওয়াজ প্লেড বাই হিম, অর্থাৎ তার দ্বারা ফুটবল খেলা হয়েছিল। আমাদের বি নাম্বার যে উদাহরণটি রয়েছে দেখো, দিস বুক এই বইটি, দেখো দিস বুক এই বইটি, রাইট মানে লেখা। তাহলে দেখো এখানে সাবজেক্ট রয়েছে দিস বুক, তো দিস বুক কি বইটি লিখতে পারবে, একটা বই বা এই বইটি কি বইকে লিখতে পারবে, সাবজেক্ট কি ভার্বের কাজ করতে পারে, অবশ্যই পারছে না। সেজন্য আমাদের প্যাসিভ স্ট্রাকচারে চলে যেতে হবে। পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ গঠন কি, সাবজেক্ট ওয়াজ ওয়্যার V3 এক্সটেনশন। যেহেতু দিস বুক এটা হচ্ছে সিঙ্গুলার সেজন্য আমরা নেব ওয়াজ। তাহলে দিস বুক ওয়াজ, এখন আমরা রাইট রোড রিটেন, আমরা কিন্তু V3টা বসাবো, রাইট রোড রিটেন। তাহলে টোটালটা কি হচ্ছে,
দিস বুক ওয়াজ রিটেন বাই হার, এই বইটা তার দ্বারা লেখা হয়েছিল। আমাদের সি নাম্বার যে বাক্যটা রয়েছে দেখো, দিস বার্ডস, এই পাখিগুলো, দেখো দিস বার্ডস আমাদের সাবজেক্ট, এই পাখিগুলো কিপ মানে রাখা, কিপ মানে কি রাখা। তো দেখো তো এই পাখিগুলো অর্থাৎ পাখিগুলো কি নিজেরা নিজেদের ইন দ্য কেস অর্থাৎ খাঁচার ভেতরে রাখে? পাখিরা কি নিজেরা নিজেদের খাঁচার ভিতরে রাখে, নাকি কোনো কর্তৃপক্ষ বা অন্য কেউ তাদের খাঁচার মধ্যে রেখে দেয়? নিজেরা তো নিজেদের খাঁচার মধ্যে রাখে না, অর্থাৎ সাবজেক্টের অবস্থানে রয়েছে দিস বার্ডস, এই পাখিরা বা এই পাখিগুলো, দিস বার্ডস এই পাখিগুলো কিপ মানে রাখা, তো নিজেরা নিজেদের রাখে না, সেজন্য এটা প্যাসিভ স্ট্রাকচারে চলে যাবে। প্যাসিভের গঠন কি সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভি3 এক্সটেনশন। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা হবে দিস বার্ডস, যেহেতু প্লুরাল সেজন্য আমরা এখন নেব কি ওয়্যার, দিস বার্ডস ওয়্যার। এখন কিপ মানে রাখা, এর ভি3 কি হবে বলো তো? এর ভি3 হবে কেপ্ট, KEPT কেপ্ট। আমাদের অ্যান্সার হবে দেখো দিস বার্ডস ওয়্যার কেপ্ট, দিস বার্ডস ওয়্যার কেপ্ট ইন দ্য কেস, অর্থাৎ এই পাখিগুলোকে খাঁচার ভিতরে রাখা হয়েছিল। পাস্ট ইনডিফিনাইট প্যাসিভের গঠনটি কি হবে? সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভি3 এক্সটেনশন। পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ আমরা কখন করব? যখন আমরা দেখব সাবজেক্টের অবস্থানে যে রয়েছে সে যদি ভার্বের কাজটা করতে না পারে, তখন কিন্তু আমরা প্যাসিভ স্ট্রাকচারে চলে যাব। এবং টোটাল যে প্যাসেজটা তোমাদের দেয়া থাকবে ওই প্যাসেজটা কিন্তু পাস্ট টেন্সে থাকবে। দেখো এই সিম্বলগুলোর দ্বারা সেটা কিন্তু পাস্ট টেন্সে থাকবে, অর্থাৎ অতীত নির্দেশক শব্দ সেখানে দেওয়া থাকবে। এখন আমরা শিখব মডাল অক্সিলারি ভার্বের অ্যাক্টিভ স্ট্রাকচারটি। তো মডাল অক্সিলারি ভার্বের অ্যাক্টিভ স্ট্রাকচারটা কি হবে? মডাল অক্সিলারি এরপরে আমরা V1 বসাবো। তো দেখো আমাদের মডাল অক্সিলারি কোনগুলো রয়েছে? মডাল অক্সিলারি রয়েছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, নিড, ডেয়ার, ওয়াট টু। এদের পরে কি হবে? এদের পরে কিন্তু V1 বসবে। এখন এদের পরে যে V1 বসবে শর্ত আছে, শর্তটা কি? অবশ্যই সেটা অ্যাক্টিভ সেন্টেন্স হতে হবে। প্যাসিভ সেন্টেন্স হলে তাহলে কিন্তু এই স্ট্রাকচার হবে না, এটা শুধুমাত্র অ্যাক্টিভ স্ট্রাকচারে হবে। তো মডাল অক্সিলারি ভার্বের পরে V1 বসবে কখন? যখন সেন্টেন্সটি অ্যাক্টিভ স্ট্রাকচার হবে। মডাল অক্সিলারিগুলো কি কি রয়েছে যারা জানো না তারা এখান থেকে শিখে নাও। মডাল অক্সিলারি রয়েছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, নিড, ডেয়ার, ওয়াট টু। এদের পরে আরও বেশ কয়েকটা রয়েছে, সেগুলো বেশি ব্যবহার হয় না বলে এখানে দেয়নি। মূলত এই যে মডাল অক্সিলারি ভার্ব এরপরে কিন্তু V1 বসবে কখন? সেন্টেন্সটি অ্যাক্টিভ স্ট্রাকচার হলে। এখন আমাদের এখানে দেখো মডাল অক্সিলারি যোগ V1, মডাল অক্সিলারির পরে V1 বসবে কখন? যখন সেন্টেন্সটি অ্যাক্টিভ স্ট্রাকচার হবে, অর্থাৎ সাবজেক্ট যখন ভার্বের কাজটি করতে পারবে। সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারে তখন সেটা অ্যাক্টিভ স্ট্রাকচার হয়, আর সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে তখন সেটা প্যাসিভ স্ট্রাকচার। আমাদের এখানে তিনটা উদাহরণ রয়েছে, উদাহরণ তিনটা দেখো। এখানে রয়েছে হি, তো দেখো তো হি ডু মানে করা, সে অবশ্যই করতে পারে দ্য ওয়ার্ক কাজটি, সে একজন মানুষ, সে তো অবশ্যই কাজটা করতে পারে, সেজন্য এটা কিন্তু অ্যাক্টিভ স্ট্রাকচার। তাহলে দেখো হি, এখানে রয়েছে ক্যান, ক্যান একটা কি মডাল অক্সিলারি, ক্যান একটা কি দেখো এখানে রয়েছে ক্যান, ক্যান একটা মডাল অক্সিলারি। তাহলে দেখো হি ক্যান, যেহেতু সে করতে পারে সেজন্য আমরা এখানে দেব দেখো যা রয়েছে তাই বসে যাবে, ডু, V1 বসে যাবে। তাহলে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। আমাদের 2 নম্বর যে বাক্যটি রয়েছে দেখো আই ইউজ টু, ইউজ টু মানে কি? ইউজ টু বলতে অতীতের অভ্যাস বোঝায়, ইউজ টু বলতে অতীতের অভ্যাস বোঝায়। তাহলে দেখো আই ইউজ টু গো দেয়ার, দেখো তো আমি কি যেতে পারি? অর্থাৎ যে সাবজেক্ট রয়েছে সে কিন্তু ভার্বের এই যে গো ভার্বের যাওয়ার কাজটা সে কিন্তু করতে পারে। তাহলে এখানে কি হবে? ইউজ টু যেহেতু একটি মডাল অক্সিলারি ভার্ব, দেখো এখানে কিন্তু ইউজ টু রয়েছে, তো ইউজ টুর মডাল অক্সিলারির পরে আমরা কি বসাবো? গোই থেকে যাবে, কারণ কি সাবজেক্ট কিন্তু ভার্বের কাজ করতে পারছে, অর্থাৎ আমি যেতে পারি।
তারপরে দেখো এখানে রয়েছে ইউ হ্যাভ টু কি একটা মডেল অক্সিলারি, দেখো এখানে রয়েছে হ্যাভ টু, তাহলে এটি একটি মডেল অক্সিলারি। ইউ হ্যাভ টু স্টাডি টুনাইট, তোমাকে আজ রাতে পড়তেই হবে। হ্যাভ টু মানে কি, অবশ্যই যেটা করা লাগে সেটা আমরা বসাই হ্যাভ টু। ইউ হ্যাভ টু স্টাডি টুনাইট, তোমাকে আজ রাতে অবশ্যই পড়তে হবে। দেখো ইউ এখানে সাবজেক্ট আর ভার্ব কি স্টাডি মানে পড়া, তো সে তো অবশ্যই পড়তে পারে, সেজন্য এটা অ্যাক্টিভ স্ট্রাকচার। আর অ্যাক্টিভ স্ট্রাকচারে মডেল অক্সিলারি ভার্বের পরে কি হয়, V1 বসে। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে ইউ হ্যাভ টু স্টাডি থেকে যাবে। তাহলে ইউ হ্যাভ টু স্টাডি টুনাইট, অর্থাৎ আজ রাতে তোমাকে অবশ্যই পড়তে হবে। তাহলে ওভারঅল আমরা কি শিখলাম, মডেল অক্সিলারি ভার্বের পরে V1 বসবে। এখন একটা শর্ত রয়েছে, শর্তটা কি, সেন্টেন্সটি অবশ্যই অ্যাক্টিভ হওয়া লাগবে। অ্যাক্টিভ সেন্টেন্স কোনগুলো, যে সেন্টেন্সগুলো সাবজেক্ট হিসেবে যে থাকে সে ভার্বের কাজ করতে পারে, সেগুলোই কিন্তু অ্যাক্টিভ স্ট্রাকচার। আশা করি তোমরা মডেল অক্সিলারি ভার্বের অ্যাক্টিভ স্ট্রাকচারটি বুঝতে পেরেছো। এখন আমরা শিখব মডেল অক্সিলারি ভার্বের প্যাসিভ স্ট্রাকচারটি। তো মডেল অক্সিলারি ভার্বের প্যাসিভ স্ট্রাকচারের গঠনটি কি, মডেল অক্সিলারি থাকবে, তারপরে বি থাকবে, তারপরে V3 থাকবে। তো মডেল অক্সিলারির পরে বি তারপরে V3, সেটা হচ্ছে মডেল অক্সিলারি প্যাসিভের গঠন। এখন প্রশ্ন হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো। তো দেখো এখানে মডেল অক্সিলারি ভার্বগুলো রয়েছে। মডেল অক্সিলারিগুলো কি কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড, দেয়ার, ওয়াট টু, আরও কয়েকটা রয়েছে, তো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়নি। মোট কথা হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের পরে বি দিয়ে V3-তে যদি আমরা অ্যান্সার করি তাহলে সেটা হবে মডেল অক্সিলারির প্যাসিভ। তো মডেল অক্সিলারি প্যাসিভ আমরা কখন করব, যখন আমরা সেন্টেন্সটিতে সাবজেক্টের অবস্থানে যে নাউন বা নাউন ফ্রেজটি রয়েছে সেটি ভার্বের কাজ করতে পারছে কিনা। যদি পারে তাহলে তো অ্যাক্টিভ স্ট্রাকচার মডেল অক্সিলারির অ্যাক্টিভ, তোমরা একটু আগেই শিখেছো। যদি না পারে তখন মডেল অক্সিলারির প্যাসিভ গঠন কি, মডেল অক্সিলারি তারপরে বি থাকবে, তারপরে V3। এখানে আমি 3টা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাবো। আশা করি এই 3টা উদাহরণ শেখার মাধ্যমে তোমরা মডেল অক্সিলারির প্যাসিভ সম্পর্কে ডিটেলসে জানতে পারবে। তো দেখো আমাদের মডেল অক্সিলারির গঠনটা কি হবে, মডেল অক্সিলারির প্যাসিভের গঠন। দেখো মডেল অক্সিলারির প্যাসিভের গঠন হচ্ছে, প্রথমে একটি মডেল অক্সিলারি থাকবে, এইখান থেকে যে কোনো একটি থাকবে, মডেল অক্সিলারি থাকবে, তারপরে বি থাকবে, মডেল অক্সিলারির পরে কি বি, তারপরে আমাদের V3 দিয়ে অ্যান্সার করতে হবে। তো মূলত আমাদের V3-কে কি বলে বলো তো, পাস্ট পার্টিসিপল। তো দেখো আমাদের এখানে রয়েছে দ্য ওয়ার্ক ক্যান বি ডান, অর্থাৎ কাজটি করা যেতে পারে। তো আমাদের সাবজেক্টের অবস্থানে কে রয়েছে বলো তো, দ্য ওয়ার্ক। তো দ্য ওয়ার্ক কাজটি, দ্য ওয়ার্ক মানে কি কাজটি, তো কাজটি দেখো আমাদের এখানে ডান রয়েছে, ডান। তো ডু মানে করা, তো দেখো তো কাজটিকে করতে পারবে, অবশ্যই না। অর্থাৎ আমাদের যে ডান ভার্ব, এই ভার্বের কাজ করতে পারছে না কে, আমাদের দ্য ওয়ার্ক। সেজন্য আমরা প্যাসিভ স্ট্রাকচারে চলে যাব। স্ট্রাকচারটা কি, আমরা একটি মডেল অক্সিলারি নেব, তারপরে V3। তাহলে দেখো দ্য ওয়ার্ক আমরা নিয়েছি ক্যান, দ্য ওয়ার্ক ক্যান, তারপরে বি, তারপরে V3। দেখো দ্য ওয়ার্ক ক্যান বি ডান। তো একইভাবে আমাদের বি নাম্বার যে উদাহরণটি রয়েছে, দেখো এ বুক একটা বই। তো একটা বই, দেখো রাইট মানে লেখা, মূল ভার্ব কি রাইট। তো একটা বই তো আর নিজে নিজে লেখে না, বই অন্য কেউ লেখে, অন্য কোনো মানুষ দ্বারা লেখা হয়। তাহলে এটি প্যাসিভ স্ট্রাকচার। দেখো এ বুক লেখার কাজটি করতে পারছে না, তাহলে আমাদের অ্যান্সার হবে কিসে, প্যাসিভে। এখন দেখো এখানে মডেল অক্সিলারি রয়েছে ক্যান, তাহলে আমাদের দায়িত্ব বির পরে V3 দেয়া। তাহলে টোটাল বাক্যটা কি হচ্ছে, এ বুক ক্যান বি রিটেন বাই হিম, তার দ্বারা একটি বই লেখা যেতে পারে। তাহলে দেখো এ বুক ক্যান বি রিটেন বাই হিম। তাহলে দেখো এখানে মডেল অক্সিলারির প্যাসিভের গঠনটা ব্যবহার হচ্ছে ক্যান, তারপরে বি, তারপরে V3। মূলত এটা কি হচ্ছে, মডেল অক্সিলারি, তারপরে কি থাকবে বি থাকবে, তারপরে V3 থাকবে। এটা কিন্তু মডেল অক্সিলারির প্যাসিভের গঠন। তো আর একটা উদাহরণ রয়েছে, দেখো ফুটবল প্লেড,
দেখো ফুটবল তো আর ফুটবলকে খেলতে পারে না, সেজন্য আমরা প্যাসিভে অ্যান্সার করব। তাহলে কি হচ্ছে ফুটবল কুড। দেখো আমরা একটি মডেল অক্সিলারি নিয়েছি কুড, মডেল অক্সিলারি নিয়েছি কুড। তাহলে ফুটবল কুড বি প্লেড বাই আস, আমাদের দ্বারা ফুটবল খেলা যেতে পারতো এরকম। তো দেখো ফুটবল কুড বি প্লেড বাই আস, আমাদের দ্বারা ফুটবল খেলা যেতে পারতো। তো ওভারঅল আমরা শিখলাম মডেল অক্সিলারির প্যাসিভের গঠন হচ্ছে মডেল অক্সিলারি একটা নিতে হবে, তারপরে বি, তারপরে V3। এখন আমরা শিখব মডেল অক্সিলারি ভার্বের অ্যাক্টিভ স্ট্রাকচারটি। তো মডেল অক্সিলারি ভার্বের অ্যাক্টিভ স্ট্রাকচারটা কি হবে, মডেল অক্সিলারি এরপরে আমরা V1 বসাবো। তো দেখো আমাদের মডেল অক্সিলারি কোনগুলো রয়েছে, মডেল অক্সিলারি রয়েছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, নিড, ডেয়ার, ওয়ার টু। এদের পরে কি হবে, এদের পরে কিন্তু V1 বসবে। এখন এদের পরে যে V1 বসবে শর্ত আছে, শর্তটা কি, অবশ্যই সেটা অ্যাক্টিভ সেন্টেন্স হতে হবে। প্যাসিভ সেন্টেন্স হলে তাহলে কিন্তু এই স্ট্রাকচার হবে না, এটা শুধুমাত্র অ্যাক্টিভ স্ট্রাকচারে হবে। তো মডেল অক্সিলারি ভার্বের পরে V1 বসবে কখন, যখন সেন্টেন্সটি অ্যাক্টিভ স্ট্রাকচার হবে। মডেল অক্সিলারিগুলো কি কি রয়েছে যারা জানো না তারা এখান থেকে শিখে নাও। মডেল অক্সিলারি রয়েছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, নিড, ডেয়ার, ওয়ার টু। এদের পরে আরও বেশ কয়েকটা রয়েছে, সেগুলো বেশি ব্যবহার হয় না বলে এখানে দেয়নি। মূলত এই যে মডেল অক্সিলারি ভার্ব এরপরে কিন্তু V1 বসবে কখন, সেন্টেন্সটি অ্যাক্টিভ স্ট্রাকচার হলে। এখন আমাদের এখানে দেখো মডেল অক্সিলারি যোগ V1, মডেল অক্সিলারির পরে V1 বসবে কখন, যখন সেন্টেন্সটি অ্যাক্টিভ স্ট্রাকচার হবে, অর্থাৎ সাবজেক্ট যখন ভার্বের কাজটি করতে পারবে। সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে পারে তখন সেটা অ্যাক্টিভ স্ট্রাকচার হয়, আর সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে তখন সেটা প্যাসিভ স্ট্রাকচার। আমাদের এখানে তিনটা উদাহরণ রয়েছে, উদাহরণ তিনটা দেখো। এখানে রয়েছে হি, তো দেখো তো হি ডু মানে করা, সে অবশ্যই করতে পারে দ্য ওয়ার্ক, কাজটি, সে একজন মানুষ, সে তো অবশ্যই কাজটা করতে পারে, সেজন্য এটা কিন্তু অ্যাক্টিভ স্ট্রাকচার। তাহলে দেখো হি, এখানে রয়েছে ক্যান, ক্যান একটা কি মডেল অক্সিলারি, ক্যান একটা কি, দেখো এখানে রয়েছে ক্যান, ক্যান একটা মডেল অক্সিলারি। তাহলে দেখো হি ক্যান, যেহেতু সে করতে পারে সেজন্য আমরা এখানে দেব, দেখো যা রয়েছে তাই বসে যাবে, ডু, V1 বসে যাবে। তাহলে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। আমাদের 2 নম্বর যে বাক্যটি রয়েছে দেখো আই ইউজ টু, ইউজ টু মানে কি, ইউজ টু বলতে অতীতের অভ্যাস বোঝায়, ইউজ টু বলতে অতীতের অভ্যাস বোঝায়। তাহলে দেখো আই ইউজ টু গো দেয়ার, দেখো তো আমি কি যেতে পারি, অর্থাৎ যে সাবজেক্ট রয়েছে সে কিন্তু ভার্বের এই যে গো ভার্বের যাওয়ার কাজটা সে কিন্তু করতে পারে। তাহলে এখানে কি হবে, ইউজ টু যেহেতু একটি মডেল অক্সিলারি ভার্ব, দেখো এখানে কিন্তু ইউজ টু রয়েছে, তো ইউজ টুর মডেল অক্সিলারির পরে আমরা কি বসাবো, গোই থেকে যাবে, কারণ কি সাবজেক্ট কিন্তু ভার্বের কাজ করতে পারছে, অর্থাৎ আমি যেতে পারি। তারপরে দেখো আমাদের এখানে রয়েছে ইউ হ্যাভ টু কি একটা মডেল অক্সিলারি, দেখো এখানে রয়েছে হ্যাভ টু, তাহলে এটি একটি মডেল অক্সিলারি। ইউ হ্যাভ টু স্টাডি টুনাইট, তোমাকে আজ রাতে পড়তেই হবে। হ্যাভ টু মানে কি, অবশ্যই যেটা করা লাগে সেটা আমরা বসাই হ্যাভ টু। ইউ হ্যাভ টু স্টাডি টুনাইট, তোমাকে আজ রাতে অবশ্যই পড়তে হবে। দেখো ইউ এখানে সাবজেক্ট আর ভার্ব কি স্টাডি মানে পড়া, তো সে তো অবশ্যই পড়তে পারে, সেজন্য এটা অ্যাক্টিভ স্ট্রাকচার। আর অ্যাক্টিভ স্ট্রাকচারে মডেল অক্সিলারি ভার্বের পরে কি হয়, V1 বসে। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে ইউ হ্যাভ টু স্টাডি থেকে যাবে। তাহলে ইউ হ্যাভ টু স্টাডি টুনাইট, অর্থাৎ আজ রাতে তোমাকে অবশ্যই পড়তে হবে। তাহলে ওভারঅল আমরা কি শিখলাম, মডেল অক্সিলারি ভার্বের পরে V1 বসবে। এখন একটা শর্ত রয়েছে, শর্তটা কি, সেন্টেন্সটি অবশ্যই অ্যাক্টিভ হওয়া লাগবে। অ্যাক্টিভ সেন্টেন্স কোনগুলো, যে সেন্টেন্সগুলো সাবজেক্ট হিসেবে যে থাকে সে ভার্বের কাজ করতে পারে, সেগুলোই কিন্তু অ্যাক্টিভ স্ট্রাকচার। আশা করি তোমরা মডেল অক্সিলারি ভার্বের অ্যাক্টিভ স্ট্রাকচারটি বুঝতে পেরেছো। এখন আমরা শিখব মডেল অক্সিলারি ভার্বের প্যাসিভ স্ট্রাকচারটি। তো মডেল অক্সিলারি ভার্বের প্যাসিভ স্ট্রাকচারের গঠনটি কি,
মডেল অক্সিলারি থাকবে, তারপরে বি থাকবে, তারপরে V3 থাকবে। তো মডেল অক্সিলারির পরে বি তারপরে V3, সেটা হচ্ছে মডেল অক্সিলারি প্যাসিভের গঠন। এখন প্রশ্ন হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? তো দেখো এখানে মডেল অক্সিলারি ভার্বগুলো রয়েছে। মডেল অক্সিলারিগুলো কী কী? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড, দেয়ার, ওয়াট টু, আরও কয়েকটা রয়েছে। তো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়নি। মোট কথা হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের পরে বি দিয়ে V3-তে যদি আমরা অ্যান্সার করি তাহলে সেটা হবে মডেল অক্সিলারির প্যাসিভ। তো মডেল অক্সিলারি প্যাসিভ আমরা কখন করব? যখন আমরা সেন্টেন্সটিতে সাবজেক্টের অবস্থানে যে নাউন বা নাউন ফ্রেজটি রয়েছে সেটি ভার্বের কাজ করতে পারছে কিনা। যদি পারে তাহলে তো অ্যাক্টিভ স্ট্রাকচার মডেল অক্সিলারির অ্যাক্টিভ তোমরা একটু আগেই শিখেছো। যদি না পারে তখন মডেল অক্সিলারির প্যাসিভ গঠন কি? মডেল অক্সিলারি, তারপরে বি থাকবে, তারপরে V3। এখানে আমি 3টা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাবো। আশা করি এই 3টা উদাহরণ শেখার মাধ্যমে তোমরা মডেল অক্সিলারির প্যাসিভ সম্পর্কে ডিটেলসে জানতে পারবে। তো দেখো আমাদের মডেল অক্সিলারির গঠনটা কি হবে? মডেল অক্সিলারির প্যাসিভের গঠন দেখো, মডেল অক্সিলারির প্যাসিভের গঠন হচ্ছে প্রথমে একটি মডেল অক্সিলারি থাকবে, এইখান থেকে যে কোনো একটি থাকবে। মডেল অক্সিলারি থাকবে, তারপরে বি থাকবে। মডেল অক্সিলারির পরে কি? বি, তারপরে আমাদের V3 দিয়ে অ্যান্সার করতে হবে। তো মূলত আমাদের V3-কে কি বলে বলো তো? পাস্ট পার্টিসিপল। তো দেখো আমাদের এখানে রয়েছে দ্য ওয়ার্ক ক্যান বি ডান, অর্থাৎ কাজটি করা যেতে পারে। তো আমাদের সাবজেক্টের অবস্থানে কে রয়েছে বলো তো? দ্য ওয়ার্ক। তো দ্য ওয়ার্ক কাজটি, দ্য ওয়ার্ক মানে কি? কাজটি। তো কাজটি দেখো আমাদের এখানে ডান রয়েছে, ডান। তো ডু মানে করা। তো দেখো তো কাজটি কি কাজটিকে করতে পারবে? অবশ্যই না। অর্থাৎ আমাদের যে ডান ভার্ব, এই ভার্বের কাজ করতে পারছে না কে? আমাদের দ্য ওয়ার্ক। সেজন্য আমরা প্যাসিভ স্ট্রাকচারে চলে যাব। স্ট্রাকচারটা কি? আমরা একটি মডেল অক্সিলারি নেব, তারপরে V3। তাহলে দেখো দ্য ওয়ার্ক আমরা নিয়েছি ক্যান, দ্য ওয়ার্ক ক্যান, তারপরে বি, তারপরে V3। দেখো দ্য ওয়ার্ক ক্যান বি ডান। তো একইভাবে আমাদের বি নাম্বার যে উদাহরণটি রয়েছে দেখো, এ বুক একটা বই। তো একটা বই দেখো, রাইট মানে লেখা, মূল ভার্ব কি? রাইট। তো একটা বই তো আর নিজে নিজে লেখে না, বই অন্য কেউ লেখে, অন্য কোনো মানুষ দ্বারা লেখা হয়। তাহলে এটি প্যাসিভ স্ট্রাকচার। দেখো এ বুক লেখার কাজটি করতে পারছে না, তাহলে আমাদের অ্যান্সার হবে কিসে? প্যাসিভে। এখন দেখো এখানে মডেল অক্সিলারি রয়েছে ক্যান, তাহলে আমাদের দায়িত্ব বির পরে V3 দেয়া। তাহলে টোটাল বাক্যটা কি হচ্ছে? এ বুক ক্যান বি রিটেন বাই হিম, তার দ্বারা একটি বই লেখা যেতে পারে। তাহলে দেখো এ বুক ক্যান বি রিটেন বাই হিম। তাহলে দেখো এখানে মডেল অক্সিলারির প্যাসিভের গঠনটা ব্যবহার হচ্ছে ক্যান, তারপরে বি, তারপরে V3। মূলত এটা কি হচ্ছে? মডেল অক্সিলারি, তারপরে কি থাকবে? বি থাকবে, তারপরে V3 থাকবে। এটা কিন্তু মডেল অক্সিলারির প্যাসিভের গঠন। তো আর একটা উদাহরণ রয়েছে দেখো, ফুটবল প্লেট। দেখো ফুটবল তো আর ফুটবলকে খেলতে পারে না, সেজন্য আমরা প্যাসিভে অ্যান্সার করব। তাহলে কি হচ্ছে? ফুটবল কুড। দেখো আমরা একটি মডেল অক্সিলারি নিয়েছি কুড, মডেল অক্সিলারি নিয়েছি কুড। তাহলে ফুটবল কুড বি প্লেড বাই আস, আমাদের দ্বারা ফুটবল খেলা যেতে পারতো, এরকম। তো দেখো ফুটবল কুড বি প্লেড বাই আস, আমাদের দ্বারা ফুটবল খেলা যেতে পারতো। তো ওভারঅল আমরা শিখলাম মডেল অক্সিলারির প্যাসিভের গঠন হচ্ছে মডেল অক্সিলারি একটা নিতে হবে, তারপরে বি, তারপরে V3।